জন স্ত্রীলোককে নিয়ে কাজ করতে বলা হয়েছে। তো 3 জন স্ত্রীলোক, আমি এখানে 3 জন নিয়ে আসবো। 3 জন ফিমেল হইলে তাহলে এখানে 8/6 আগের ছিল, এটার সাথে আমি 3 নিয়ে আসলাম। 3 2 6 আর হচ্ছে 4, তাইলে হচ্ছে সমান সমান 4 জন বালক। ওকে, তাহলে 3 জন স্ত্রীলোক সমান সমান 4 জন বালক। আচ্ছা, তাহলে এইখানে আমার দেওয়া ছিল 3 জন স্ত্রীলোক, তো 3 জন স্ত্রীলোক আমি বাদ দিয়ে আমি বলতে পারি যে হচ্ছে 4 জন বালক। ঠিক আছে, 3 জন স্ত্রীলোক এবং হচ্ছে যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দেশে সবগুলো চাকরির পরীক্ষার মোটামুটি প্রিপারেশন এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে। পরীক্ষা গতদিন সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষাগুলো হয়েছে। এখন সামনে আসন্ন বিসিএসও পদসংখ্যা বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো চাকরির সেক্টরে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো এখন আপনার প্রস্তুতিকে এখনই চালিয়ে নেওয়ার বা এগিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো চাকরি পরীক্ষার ক্ষেত্রে সবসময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে সাধারণ গণিত। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার চাকরিতে ভালো করার জন্য আপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড হচ্ছে সেটিও গণিত। তো আপনারা যদি এইটাতে এগিয়ে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই এই চাকরির বাজারের চাকরি পাওয়ার দৌড়ে অবশ্যই আপনি এগিয়ে থাকবেন। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের এই সেশনকে সাজিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দিয়ে। আর এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর পাশাপাশি আমরা শুধু যে কয়েকটা অঙ্ক মানে সলভ করবো এরকম না, এর মাঝে আমরা বেশ কয়েকটি টেকনিক বা হচ্ছে সেশন আমরা শিখতে পারবো, যার মাধ্যমে আমরা বেশ কিছু কৌশলও শিখতে পারবো এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো টাচ করে যাব। এবং আমরা একটু দেখব যে আমরা এমসিকিউ ম্যাথের ক্ষেত্রে কিভাবে আমরা হচ্ছে যে চূড়ান্ত পরীক্ষাতে নিজেকে মোকাবেলা করতে পারি এবং ভালো করতে পারি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিতের কৌশলে এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো প্রশ্ন সমাধান করব আমরা আজকে। ঠিক আছে, তো আমরা সেশন শুরু করছি। তো আমরা এই অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেমন আমরা যখন মূল পরীক্ষাতে অঙ্ক করব, ঠিক আছে, মূল পরীক্ষাতে অঙ্ক করার ক্ষেত্রে যখন আমরা এমসিকিউ ম্যাথ করব, তো সবাই যখন গতানুগতিকভাবে ম্যাথ করবে, আমরা যখন আমরা বাসায় করব তখন আমরা অঙ্কটা পুরোপুরি মানে যে মূল যে পদ্ধতিগুলো আছে সেগুলো সলভ করে স্টেপ বাই স্টেপ আমরা উত্তর বের করার চেষ্টা করব। কিন্তু আমরা যখন মূল পরীক্ষাতে থাকবো তখন আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র অ্যান্সার বের করা। ওকে, আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র অ্যান্সার বের করা। সেই ক্ষেত্রে আমরা জাস্ট অ্যান্সার বের করার জন্য আমরা এখানে 4টা স্টেপে ম্যাথটা করতে হয়। তো আমরা এইটা অবজার্ভ করলাম, এইটা দিয়ে আমরা সরাসরি হচ্ছে অ্যান্সারে চলে গেলাম। এটাও কিন্তু হবে যে আমার পুরাটা অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারিলি। আমরা হচ্ছে এখানে জাস্ট সরাসরি অ্যান্সারে চলে আসবো বা অবজার্ভ করে করে উত্তর বের করে ফেলবো, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ফর্মুলা বা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না, ফর্মুলা অ্যাপ্লাই অবশ্যই করব, কিন্তু যখন আমরা সরাসরি অ্যান্সারে চলে যেতে পারি বা ম্যানুয়ালি ম্যাথটা করতে পারি তখন আমরা ম্যানুয়ালি অঙ্কটা করে ফেলবো। আমরা শুধু সূত্র দিয়ে বিষয়টা জটিল করব না, একটা বিষয়। আর আরো একটি বিষয় আছে, যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা অবশ্যই অঙ্কটাকে আমরা সবসময় বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করব, যে আমরা ম্যাথটা একদম বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করব এবং আমরা হচ্ছে অপশন টেস্ট করে উত্তর বের করার চেষ্টা করব, যেটাকে বলা হয় ওটি। তো আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও ক্লাস করব, এটা আমাদের পেজে দেওয়া হবে। সেটা হচ্ছে অপশন টেস্ট করি কিভাবে আপনি উত্তর বের করতে পারেন। যেমন এখানে অঙ্কটি দেওয়া আছে যে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যে কোনো একটাকে মাঝামাঝি একটা অপশন আমি হচ্ছে ধরেন 5 ধরলাম, 5 ধরে আমি হচ্ছে যে আমরা দেখবো যে এটা উত্তরটা কি এটা বেশি হতে পারে বা কম হতে পারে, আমি এটা এখানে প্লাগ ইন করবো। প্লাগ ইন করে যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি বা পারি তখন আমি পুরো অঙ্কটা করব না। এটা হচ্ছে অপশন টেস্ট বা এটাকে বলা হয় ওটি। অথবা এটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেটাকে বলা হয় ব্যাক সলভ। এই ব্যাক সলভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রশ্ন থেকে উত্তরের দিকে আস্তে আস্তে না এসে আমরা এখানে উত্তরটা বসিয়ে মানে উল্টা দিক থেকে অঙ্কটা করতে পারি। এরকম আরো অনেকভাবে অঙ্কগুলো করা যায়। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে চিত্র বা একটা গ্রাফ আঁকবো যে আপনার ট্রেনটা এ সিটি থেকে বি সিটির দিকে গিয়েছে,
অথবা বি সিটি থেকে এ সিটির দিকে এসেছে, এইটার গতি ছিল মনে করেন আপনার 30, আবার আসার সময় গতি ছিল 40, তাহলে এভারেজ কত হবে বা তাদের মিটিং পয়েন্টটা কত হবে, এই জিনিসটা হচ্ছে আমরা একটা ম্যাপ বা একটা গ্রাফ করে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা জাস্ট এখানে আন্দাজ করার চেষ্টা করব উত্তরটা কি হয় বা এখানে আমাদের মিটিং পয়েন্টটা কি হতে পারে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে রেখে আমরা ট্রাই করব যে আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে আমরা মাথায় রাখবো, যেমন আমরা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে, আমরা হচ্ছে যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে ছোট ম্যাথ যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা আগে অ্যান্সার করবো এবং বড় ম্যাথগুলো আমরা পরে অ্যান্সার করবো, এবং জটিল বা যেটা পারি না সেটা হচ্ছে আমরা রেখে দিব এবং সবার শেষে আমরা পুরো প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করে তখন আমরা ট্রাই করব। এবং হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে যেই পার্টগুলো আছে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে সেই বিষয়গুলো আমরা আগে করব। এবং ম্যাথটা আমি সাধারণত, আপনি আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ম্যাথটা আমরা সাধারণত সবার শেষে রেখে দিব এবং ম্যাথটা আমরা এইখানে পুরোপুরি ম্যাথটা আমরা এখানে সলভ করার চেষ্টা করব, যে সবার শেষে রেখে দিব এবং এইখানের ছোট ম্যাথগুলো, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা আগে করে ফেলবো এবং বড় এবং জটিল ম্যাথগুলো রেখে দিব। তখন আমরা প্রত্যেকটা প্রশ্ন টাচ করার পরে আমরা হচ্ছে বড় বা জটিল যে ম্যাথগুলো আছে এগুলোতে ট্রাই করবো এবং অবজার্ভ করে করে উত্তর বের করার চেষ্টা করবো। মনে রাখতে হবে আমাদের অবশ্যই ফার্স্ট টার্গেট হচ্ছে ম্যাথের অ্যান্সার বের করা। ওকে, আমাদের টার্গেট পুরো স্টেপ বাই স্টেপ সহিষ্ণুভাবে অঙ্ক করা আমাদের কোনো টার্গেট না, আমাদের মূল টার্গেট হচ্ছে উত্তরটা বের করা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন একটা এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি, আসেন সবাই। তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই ধরনের অঙ্ক এমসিকিউ এবং কিছু কিছু লিখিত পরীক্ষাতেও এসে থাকে এবং আমরা এই অঙ্কটা শুধু সলভ করবো এরকম নয়, এই অঙ্কটা সলভ করার পাশাপাশি আমরা এই একটা অঙ্ক দিয়ে আরো 10টা অঙ্ক করার চেষ্টা করব এবং এটার মাধ্যমে আমি আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা দেখি এটা কি হচ্ছে। যেমন এখানে বলা আছে যে যদি 6 জন স্ত্রী লোক, এখানে অথবা বলে কিন্তু একটা প্যাচ রেখে দিছে যে জিনিসটা সিম্পল করেছে, 6 জন স্ত্রী লোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 3 জন স্ত্রী লোক এবং 12 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারে। আচ্ছা, তাহলে আমরা দুই ভাবে করতে পারি, হয় আমি সবাইকে আমি এখানে বালকে কনভার্ট করব, অথবা আমি সবাইকে নারীতে কনভার্ট করব। ঠিক আছে, করলে তাহলে আমার হচ্ছে যে জিনিসটা সিম্পল হবে। ঠিক আছে, মানে কোয়েশ্চেনটাকে কারেকশন করে আমি সিম্পল করে নিব, এটা জটিল ভাবে করে দিয়েছে তো এটা আমি আগে একটু সিম্পলিফাই করে নিব। ঠিক আছে, তাহলে 6 জন স্ত্রী লোক, তাহলে আমি এটাকে আমি বালকে কনভার্ট করে ফেলি। তাহলে আমরা একটা কাজ করি যে 6 জন ফিমেল মানে হচ্ছে আপনার 8 জন বালক। ওকে, তাহলে একজন ফিমেল মানে কত হবে, আর একটু কম হবে 6 জন বালক। তাহলে আমাদের এখানে টার্গেট কত, যে আমাদের এখানে 3 জন স্ত্রী লোককে নিয়ে কাজ করতে বলা হয়েছে। তো 3 জন স্ত্রী লোক, আমি এখানে 3 জন নিয়ে আসবো, 3 জন ফিমেল হইলে তাহলে এখানে 8/6 আগের ছিল, এটার সাথে আমি 3 নিয়ে আসলাম, 3 2 6 আর হচ্ছে 4, তাইলে হচ্ছে সমান সমান 4 জন বালক। ওকে, তাহলে 3 জন স্ত্রী লোক সমান সমান 4 জন বালক। আচ্ছা, তাহলে এইখানে আমার দেওয়া ছিল 3 জন স্ত্রী লোক, তো 3 জন স্ত্রী লোক আমি বাদ দিয়ে আমি বলতে পারি যে হচ্ছে 4 জন বালক। ঠিক আছে, 3 জন স্ত্রী লোক এবং হচ্ছে যে নায়ক বলে আমরা বলতে পারি যে 4 জন বালক, আর এখানে আগে দেওয়া আছে কতজন বালক, 12 জন বালক। তাহলে কতজন হইল টোটাল, 4 আর হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 16 জন বালক, তাই না? কত হবে 16 জন বালক। আচ্ছা, আমরা হচ্ছে কয়েকটা কমেন্ট নিব, কমেন্টে দেখি উত্তরটা আগে কেউ দিতে পারেন কিনা। ঠিক আছে, দেখি এটা চেষ্টা করে দেখি কেউ উত্তর করেছে কিনা। সমীরুল ইসলাম আপনি বলেছেন থ্যাংক ইউ সো মাচ। আফসানা মিমি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তারপরে হচ্ছে শহীদুল ইসলাম ভাই, পরে নিচের কমেন্ট একটু দেখেন তো। আচ্ছা হচ্ছে আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে শাওলি, আচ্ছা শাওলি বলেছেন ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা উত্তরটা বলেন দেখি, পারলে উত্তরটা কি হতে পারে একটু গেস করেন। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা এখানে কনভার্ট করে ফেলি। এবার আমি অঙ্কটাকে একটু সিম্পল করে ফেলি, যে স্ত্রী লোকটা আমি টোটালি বাদ দিয়ে দিলাম, যে 8 জন বালক একটা কাজ করতে পারে 12 দিনে, আর এখানে আমার নতুন করে তাহলে 16 জন বালক ওই কাজটা কতদিন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা একটু সিম্পলি করে ফেলি। তাহলে এখানে দেওয়া আছে যে 8 জন বালক একটা কাজ করতে পারে কয় দিনে, আপনার হচ্ছে 12 দিনে।
তাইলে হচ্ছে একজন বালক ওই কাজ করতে পারে কত দিনে, আর একটু বেশি লাগবে, বেশি লাগলে গুণ হবে ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী 8, আর হচ্ছে এটা এখন হচ্ছে আমার 16 জন বালক এই কাজ করতে পারে 12 গুণন 8 বাই হচ্ছে 16। আচ্ছা তাহলে কত হইল আপনার হচ্ছে 2 আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে 8 জন বালক যেই কাজটা 12 দিনে করতে পারবে, 16 জন লোকের ক্ষেত্রে এটা তো তাও অর্ধেক লাগবে। তো এটা কিন্তু আমি পুরো অঙ্ক না করে আমি কিন্তু শুধুমাত্র অবজার্ভ করে এটা বলতে পারি যে আমার উত্তর কিন্তু 6 হবে। ঠিক আছে। আচ্ছা আরেকটা টেকনিক আমরা এখানে শিখবো, এটা তো আমরা আশা করি সবাই বুঝতে পারছেন, কিন্তু এখানে আমরা আরেকটা টেকনিক শিখবো। যেমন কাজের অঙ্কের ক্ষেত্রে আমার হচ্ছে এই পাশে যা দেয়া আছে আর এই পাশে যা চেয়েছে এটা আমি এই পাশে রাখবো, রাখার পরে সবগুলো আমি গুণ করে দিব। আর যদি কাজের সংখ্যা বেশি হয়, ধরেন একটা হয় তাহলে 1 দিয়ে ভাগ করব, দুইটা হইলে 2 দিয়ে ভাগ করব, যদি 2 হয় তাহলে 2 দিয়ে ভাগ করব। সাধারণত এই টাইপের অঙ্ক খুব কম থাকে, তো আমরা এটাতে যাব না, আমরা জাস্ট যা দেওয়া আছে সবগুলা গুণ করে দিব। তাহলে আমরা এখানে দিব 12 জন লোক, এইখানে 12 দিনে হচ্ছে আপনার এখানে 8 জন বালক, আর এইখানে হচ্ছে আমার হচ্ছে 16 জন বালক x দিনে। এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে করে আমরা অঙ্কটা শর্টকাটে করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা এইখান থেকে আমরা কি জিনিস শিখলাম, যে যা আছে কাজের অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমরা এটা দেখি হচ্ছে কিনা x, আর উভয় পক্ষকে আমরা 8 দ্বারা ভাগ করে পাই, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে পাই 6, তাহলে x এর মান পেলাম আমি কত 6। তাহলে আমরা এইখানে আরেকটা টেকনিক শিখলাম। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক কাজের অঙ্কের ক্ষেত্রে, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটি টেকনিক। সেটা হচ্ছে এই অঙ্কে আমরা দেখছিলাম যে 8 জন বালক একটা কাজ করতে পারে 12 দিনে। এখানে বা বলেছে, এই জন্য আমি এই তথ্যটা বাদ দিব। আর এখানে 3 জনের জায়গায় আমরা হচ্ছে 4 জন পেয়েছি। এখানে টোটাল হচ্ছে আমার 4 আর 12, এখানে আমার হচ্ছে যে 16 জন বালক। তাহলে প্রশ্নটা হচ্ছে 8 জন বালক একটা কাজ করতে পারে 12 দিনে, তাহলে আমার 16 জন বালক, আচ্ছা তাহলে হচ্ছে 16 জন বালক ওই কাজ কয় দিনে করতে পারে? অবশ্যই ডেফিনেটলি অর্ধেক দিনে, মানে 6 দিনে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই অঙ্কটা আমরা হচ্ছে গতানুগতিক নিয়মে কিভাবে করতে হয় এটা আমরা শিখলাম, কিন্তু এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি শিখবো। সেটা হচ্ছে এই পাশে আমার এটার এক পাশে যা দেওয়া আছে সবগুলো আমি গুণ করে দিব। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে মনে করেন আপনার হচ্ছে 8 জন বালক 12 দিনে কাজটা করতে পারে, মানে যা আছে সব গুণ করে দিব। আর এই পাশে যা চেয়েছে ওইগুলো আমি গুণ করে দিব, মানে মাস, বছর, তারপরে হচ্ছে আপনার যে আপনার হচ্ছে কত জন আছে এগুলা। তাহলে এই পাশে আমার আছে 16 জন, কিন্তু কয় দিন কাজ করেছে আমি ধরলাম হচ্ছে x দিন কাজ করেছে, এটা কিন্তু আমার কাছে নাই। তাহলে সমান সমান x এর মান আমি পেলাম কত 6। এই হচ্ছে অঙ্কের ফর্মুলা। ঠিক আছে, কাজের অঙ্কগুলো আমি খুব সহজে সিম্পলিফাই করে করতে পারি। তাইলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হচ্ছে কাজের অঙ্কগুলো। তো কাজের অঙ্কগুলো আপনারা এত বড় করে আমরা অবশ্যই কিভাবে মানে গতানুগতিক পদ্ধতিতে করতে সেটাও দেখলাম। আমরা যে স্মার্ট অ্যাপ্রোচ আছে এই স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে এটা খুব দ্রুত করতে হয়। আশা করি এই ফর্মুলাটা আপনার অনেক অনেক টাইম সেভ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। তাহলে হচ্ছে আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, রুবি খাতুন, আচ্ছা আপনি হচ্ছে 6, বনিয়ামিন 6। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনাদের উত্তরটা হয়েছে। আচ্ছা ওকে, এরপরের অঙ্ক তো আপনারা আগে উত্তর দিবেন আশা করি। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা একটা যে ম্যাথে এসেছি সেটা হচ্ছে আপনার এবার হচ্ছে আমরা একটা গড় সংক্রান্ত একটা অঙ্ক করব। যেমন গড়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমরা আজকে শিখবো যে গড়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আছে। সেটা হচ্ছে গড়ের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনার এইখানে যখনই কোনো গড় দেয়া থাকবে, গড় দেওয়ার ক্ষেত্রে এখানে কত জন আছে এবং হচ্ছে যে এখানে যে রাশি যেটা আছে রাশির সংখ্যা, আর হচ্ছে যে সমষ্টি যেটা আছে, হ্যাঁ রাশির সংখ্যা এবং হচ্ছে যে গড়, এই দুইটাকে যখন আমরা গুণ দিব তখন আমরা সমষ্টি পাবো। অথবা গড় বের করার জন্য আমরা যে সমষ্টি আছে এই সমষ্টিকে আমি রাশি দ্বারা ভাগ করব।
তাইলে হচ্ছে আমি এই গড়টা পেয়ে যাব। ঠিক আছে, এই টোটাল গড় বের করার জন্য টোটাল সমষ্টিকে আমি রাশি দ্বারা ভাগ করলে আমি গড় পেয়ে যাব, আবার রাশির সংখ্যা দ্বারা গড়কে গুণ করলে আমি সমষ্টি পাবো। এই জিনিসটা আমরা সবাই জানি। তবে এখন আমরা যেই টেকনিকটা আমরা এখানে শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই টাইপের যতগুলা ম্যাথ আছে, আমরা একটা ম্যাথ শিখবো, এই ম্যাথের মাধ্যমে এই টাইপের যতগুলা ম্যাথ আছে আমরা সবগুলা ম্যাথ আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে এটা। আচ্ছা আমরা হচ্ছে এখানে এই অঙ্কটা সবাই একটু চেষ্টা করেন, তারপরে হচ্ছে আমরা এটা একটু বলে দিব। ওকে, আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস দেখি এখানে, যেমন একটা শ্রেণীতে আপনার 48 জন আছে, একটা শ্রেণীতে 48 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 36 কেজি। যদি অধ্যক্ষ, শিক্ষক এবং অধ্যক্ষের ওজনটা যোগ করা হয় তাহলে গড় হয়ে যায়, আপনার আগে ছিল 36, এটা বেড়ে 0.76 বেড়ে এটা কত 36.76 হয়ে গেছে। তাইলে শিক্ষক এবং অধ্যক্ষ তাদের ওজনের সমষ্টিটা কত, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মেকানিজম আমরা একটু দেখি। তাহলে এখানে শুরুতে ছিল যে 48 জন, 48 জনের গড় ওজন হচ্ছে আপনার 36, তাহলে টোটাল কত হবে এটা আমাদের বের করতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে যে ছাত্র শিক্ষক যখন দুইজন যোগ হবে, যে শিক্ষক এবং অধ্যক্ষ দুইজন যখন যোগ হবে তখন এটা হয়ে গেল কত 50 জন। 50 জনের ক্ষেত্রে আমার হচ্ছে যে এখানে হচ্ছে 36.76, এটা যখন যোগ হয়ে যাবে তখন আমার টোটালটা কত হবে এটা হচ্ছে আমরা বের করব। এই যে এইখানে 48 জন, তাইলে এইখানে যে দুইজন, এই দুইজনের একটা বিয়োগ দিব, বিয়োগ দিলে আমি হচ্ছে এখানে টোটাল যে তাদের বয়সটা আছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে ক্যালকুলেশনটা একটু স্কিপ করে যাব। এই যে এখানে ক্যালকুলেশনটা দেয়া আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে 48 জনের, ঠিক আছে, 48 জনের বয়সের গড়। আচ্ছা এখানে একটু আচ্ছা এখানে একটু আপনার হচ্ছে আচ্ছা 48 গুণন 36, 48 গুণন 36, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 48 গুণন 36 সেটা আমি আলাদা করে দেখব, 48 গুণন 36 সেটা আমি আলাদা করে দেখব। ঠিক আছে, তাহলে 6 গুণন 8, 6 8 কত হয় 6 গুণন 8, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কত 4 6 24, 24 আর হচ্ছে 4। ওকে, তারপর হচ্ছে 3 8 কত 24 এর 4 হাতে হলো 2, এটা আমি এখানে ছোট করে লিখবো যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, 3 4 12 আর হচ্ছে 2 কত হয় 14। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 8 আর 4 12 2 হাতে হলো 1। ঠিক আছে, 1 4 আর 3 হচ্ছে 7 আর হচ্ছে এখানে 4 আর 3 7 আর হচ্ছে 1 1728। ঠিক আছে, 1728। তাহলে এইখানে 48 জনের গড় বয়স হচ্ছে আমার 36, তাই না? 48 জনের গড় বয়স কত আমার হচ্ছে 36, তাহলে হচ্ছে 48 জনের মোট বয়স হচ্ছে আমার 1728। আচ্ছা, আর যদি আমি হচ্ছে 48, আচ্ছা তাহলে এটার হচ্ছে যে গড় কত হবে আপনার হচ্ছে যে দুইজন যখন যুক্ত হয়ে যাবে 50 জন। ঠিক আছে, 36 গুণন 76, এটা একটু আপনারা চেষ্টা করেন এটা কত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 50 জন, তাহলে এই যে নতুন যে 50 জন হয়েছে এই 50 জনের টোটালটা কত হবে এটা গুণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু গুণ করে দেখি কত। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে যে 4টা শূন্য আমি বসাই দিলাম। ঠিক আছে, আর 5 6 30 এর শূন্য হাতে হলো 3। আচ্ছা, আর হচ্ছে 5 7 35 আর হচ্ছে 3 38 এর হাতে হলো 3। ওকে, আচ্ছা আর হচ্ছে 5 6 30 আমি এটা নিলাম, আর হচ্ছে 3 33। ওকে, আর হচ্ছে 33 এর 3 হাতে হলো 3 আর হচ্ছে 3 5 15 আর 3 হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এখানে 2 0 2 0, এখানে হচ্ছে 8, এখানে 3, এখানে হচ্ছে 8, এখানে 1, তাহলে হচ্ছে 1838। তাহলে আমি এখানে কি কি পাইলাম 1838 আর হচ্ছে আপনার 1728, 1838
আর হচ্ছে 1728। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে এই যে নতুন 2 জন সহ 50 জন আছে, 50 জনের আপনার হচ্ছে 36.76 যে আছে 700 আছে, এটার টোটাল হচ্ছে আপনার 1800, ওজন হয় 1838 কেজি। ঠিক আছে, আর এই যে 48 জন আছে এটা হচ্ছে 36 করে, আপনার মোট ওজন হয় 1728, তাই না? তাহলে বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে আপনার হচ্ছে যে এইখানে হচ্ছে 0, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার 1, আর এখানে হচ্ছে 1, টোটাল হচ্ছে 110। তো এই হচ্ছে বিষয়, এখানে আনসারটা ভুল দেওয়া আছে, তো আপনার হচ্ছে যে এটার উত্তর হবে 110 কেজি। ঠিক আছে, এখন হচ্ছে শিক্ষক এবং অধ্যক্ষের বয়সের সমষ্টি হবে 110, কিন্তু এটার যদি চাওয়া হয় যে তাদের যদি সমষ্টি যদি চায় তাহলে এটার সমষ্টি হবে আপনার হচ্ছে 110, আর যদি বলা হয় গড় কত হবে, গড় হচ্ছে তার অর্ধেক হয়ে যাবে, মানে হচ্ছে 2 জন, যে অধ্যক্ষ এবং হচ্ছে আপনার হচ্ছে যে অধ্যক্ষ এবং হচ্ছে শিক্ষক 2 জনের যদি অ্যাভারেজ করি তাহলে এটাকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে যে 50, আর হচ্ছে এদিকে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 55। তাহলে যদি গড় বলা হয় তাহলে হচ্ছে উত্তর হবে 55, আর যদি সমষ্টি চাওয়া হয় তাহলে হবে 110। এটা হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি হচ্ছে আশা করি এটা সবাই বুঝতে পারছি, আর সবাই উত্তর করেছেন। হ্যাঁ, পল্লী বণিক উত্তর করেছেন 110, এবং হচ্ছে আপনার আরেকজন উত্তর করেছেন 55। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি হচ্ছে সবাই বুঝতে পেরেছেন আশা করি। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাব। এখন আমরা একটু ডিফারেন্ট লেভেলের অঙ্ক করব, সেটা হচ্ছে যে কিভাবে নল এবং চৌবাচ্চার অঙ্কগুলোর ক্ষেত্রে বা হচ্ছে কাজের অঙ্ক বা গতির অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা এইখানকার কিছু টেকনিক এবং ফর্মুলাজ আমরা শিখবো এখানে। সেটা হচ্ছে যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। ওকে, যখনই পূর্ণ করবে, যে ধরেন আপনি হচ্ছে আপনার একটা ঘর আপনি 3 ঘন্টায় ঝাড়ু দেন। ঠিক আছে, ধরেন একটা ঘর আপনি হচ্ছে 3 ঘন্টায় ঝাড়ু দেন, ধরলাম এটা একটা ঘর 3 ঘন্টা ঝাড়ু দেন, তাহলে আপনি বললাম যে 1 ঘন্টা পরে কতটুকু কাজ হয়েছে, আপনি বলবেন কি এটার হচ্ছে 3 ভাগের 1 ভাগ আপনার ঝাড়ু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পর যদি আমি বলি কত, যে আপনার 1 পার্ট ঝাড়ু দিয়েছেন, তাই না? 1 পার্ট আপনি ঝাড়ু দিয়েছেন, আর আরো 2 পার্ট কিন্তু বাকি আছে। এইভাবে আপনার এটা করতে হবে। তাহলে আপনার প্রতি ঘন্টায় আপনার কত কত পার্ট করে ভরতেছে, 1/3 করে। দ্বিতীয় ঘন্টা আপনার কতটুকু ফিল আপ হবে, আরো 1/3 আপনার ফিল আপ হবে। তার মানে টোটাল কত হবে, 2/3 জায়গা হচ্ছে আপনার ফিল আপ হবে, এবং এই 2/3 2 ঘন্টা পরে এটা ফিল আপ হয়ে যাবে, আর বাকি থাকবে হচ্ছে 1/3 জায়গা আপনার ফাঁকা থাকবে। এইভাবে করে কিন্তু জিনিসটা হয়। তো যখনই কোনো হচ্ছে যে নল চৌবাচ্চার অঙ্কগুলা করব বা হচ্ছে গতি করব, যে এত ঘন্টা এতটুকু কাজ করে, তখনই আমরা এখানে একটা রেট নিয়ে আসবো, যেটা হচ্ছে 1/10, এটা হচ্ছে কত 1/15, তাহলে কাজ করার রেট। তাহলে 2টা নল, তাহলে 1 নাম্বার নল দিয়ে হচ্ছে পানি ঢুকবে 1/10 করে, আরেক নল দিয়ে ধরেন এই নল দিয়ে এখানে ঢুকতেছে, এটা হচ্ছে কত 1/10 করে ঢুকতেছে, আবার আরেকটা নল দিয়া 15 ঘন্টায় ভরতেছে, তার মানে হচ্ছে 1/15 করে এখানে পানি ঢুকতেছে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব। ওকে, যে 1/10 করে ঢুকতেছে, এটা হচ্ছে 1/15 করে ঢুকতেছে, তাহলে হচ্ছে যে 1 ঘন্টা পরে কতটুকু ঢুকবে, আমরা এই জিনিসটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, এখানে 1/10 করে ঢুকতেছে, আরেকটা হচ্ছে 1/15 করে ঢুকতেছে। ওকে, তাইলে হচ্ছে 1 ঘন্টা পরে আমরা দেখবো এখানে কতটুকু পানি ফিল আপ হয়, 2 ঘন্টা পরে কতটুকু পানি ফিল আপ হয়, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পরে এটা কতটুকু ফিল আপ হয়, আমরা এই জিনিসটা দেখবো। তাহলে প্রথম ঘন্টায় বা প্রতি ঘন্টায় হচ্ছে 1/10 পার্ট করে ফিল আপ করবে, এটা হচ্ছে 1/15 পার্ট করে ফিল আপ করবে। আচ্ছা, আমি এটা দেখি যে 1 ঘন্টা পরে দুইটা একসাথে কতটুকু ফিল আপ করবে, 1/10 যোগ হচ্ছে 1/15, তাহলে কত হইলো এলসিএম, এলসিএম হচ্ছে 30, তাহলে হচ্ছে 3, এটা হচ্ছে 15 দুগুণে 30, তাহলে হচ্ছে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 30, তাহলে হচ্ছে কত 5 6 30, 5 6 30 মানে হচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে 1/6 করে এটা ভরতেছে। তাইলে আমি একটা জিনিস পাইলাম যে 1/6 অংশ ফিল আপ হয় কয় ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 1 অংশ বা পুরো অংশ ফিল আপ হবে কয় ঘন্টাতে? ঠিক আছে, তার মানে 1/6, এটাকে 6টা পার্ট করলাম, যে এই যে 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এটা 1 ঘন্টা পরে 1/6 পার্ট ফিল আপ করবে, 2 ঘন্টা পরে হচ্ছে আরো এই পার্টটা ফিল আপ করবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা পরে এটা কতটুকু ফিল আপ করবে? 1 ঘন্টা পরে আমার হচ্ছে এতটুকু ফিল আপ করবে, 1/6 পার্ট। 2 ঘন্টা পরে 2/6 পার্ট এটা ফিল আপ করবে। 3 ঘন্টা পরে 3/6 পার্ট, তার মানে হচ্ছে গিয়ে কি যে হাফ পার্ট এটা ফিল আপ করবে। 4 ঘন্টা পরে হচ্ছে 4/6, তারপর এটা 5/6, এরপরেরটা হচ্ছে 6/6। আর 6/6 মানে কত? 1 অংশ বা পূর্ণ অংশটা ফিল আপ করবে। তাহলে 1/6 অংশ ফিল আপ করে হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায়। ওকে, তাইলে হচ্ছে 1 অংশ বা পূর্ণ অংশ ফিল আপ করবে কটা? এটা উল্টায় যাবে, 1 × 6, তার মানে হচ্ছে 6 ঘন্টায়। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। খুব চমৎকার একটি অঙ্ক, এবং এই অঙ্কটার মাধ্যমে আমরা আরো কতগুলো অঙ্ক খুব সুন্দর করে ইজিলি আমরা শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এটা এখানে কি দেখলাম যে হচ্ছে আপনার এখানে যে 1 ঘন্টায় এতটুকু ফিল আপ হয়েছে, 2 ঘন্টায় এতটুকু, 3 ঘন্টায় এতটুকু, এইভাবে 6 ঘন্টা পরে দুইটা যখন একসাথে চলতে থাকবে তখন এটা 6 ঘন্টা পরে পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? দুইটার একটারে কম্বাইন্ড, কি কম্বাইন্ড যে রেটটা আছে, কম্বাইন্ড রেট হচ্ছে 1/6, ইন্ডিভিজুয়াল রেট 1/10, 1/10 এটা হচ্ছে 1/6। তাহলে 1/6 অংশ ফিল আপ হয় 1 ঘন্টায়, তাহলে 1 অংশ ফিল আপ হবে 6 ঘন্টা। দ্যাট মিনস এটা কিন্তু উল্টে যাচ্ছে, এইখানে যেমন উল্টে গেছিল এইখানেও এটা উল্টে যাবে, এই হচ্ছে বিষয়। তো এই অ্যাপ্রোচে আমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমি সবগুলো ম্যাথ আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার রুবি খাতুন উত্তরটা দিয়েছেন 6। ভেরি গুড, আপনারা সবাই একটু চেষ্টা করেন। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টেকনিক শিখবো, যেমন হচ্ছে আইবিএ বা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের এডি বা যে কোনো প্রিলি পরীক্ষাতে বা হচ্ছে বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাতে এই টাইপের একটা অঙ্ক, যে হচ্ছে আপনার নাম্বার সংক্রান্ত একটা অঙ্ক প্রায় এসে থাকে। এখন আমরা যে স্ট্র্যাটেজি শিখবো, এই স্ট্র্যাটেজির মাধ্যমে এই টাইপের সবগুলো অঙ্ক আমরা ক্র্যাক করতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখা আছে যে 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 108। তাহলে হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো, এটা আমরা বের করব। তো নর্মালি আমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলোর ক্ষেত্রে এক্স ধরার একটা ফর্মুলা আছে। আমি ধরলাম যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যাটা এক্স, তাইলে তারপরের সংখ্যাটা হচ্ছে x+1। মানে আমি প্রথম সংখ্যাটা আমি ধরলাম হচ্ছে 3, তাহলে তারপরের সংখ্যাটা হবে 4, তারপরের সংখ্যাটা হবে 5, তারপরের সংখ্যাটা হবে 6, তারপরের সংখ্যাটা হবে 7, এরকম আর কি। তাহলে পরের সংখ্যাটা কত হবে? x+2, তারপরের সংখ্যাটা হবে x+3, তারপরের সংখ্যা হবে x+4, এভাবে করে যেতে থাকবে। আবার আমি যদি বলি জোড় সংখ্যা হবে, তাহলে এটা 2, এটা 4, এটা ধরলাম 3, তারপর এটা হচ্ছে বেজোড় সংখ্যা, এটা 5, এরপর এটা 7, এরপর এটা হচ্ছে 9, এইভাবে করে এটা যেতে থাকবে। তো এই ক্ষেত্রে বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এটা x ধরবো, এটা ধরবো x, এটা ধরবো x+2, তারপরে ধরবো হচ্ছে x+4, তারপরে ধরবো x+6, এইভাবে করে যেতে থাকবে। এখন এখানে একটা মেকানিজম আছে। তো এই টাইপের আমরা যখন ধরবো, আমরা এখানে দুইটা টেকনিক। তো আমরা এখানে সরাসরি যদি আমি x ধরি, যে প্রথম 4টা সংখ্যার যোগফল হচ্ছে আমার হচ্ছে এত, তো এখানে কি হচ্ছে যে x x x x x যোগ হচ্ছে 2 4 6, যোগ করতে হচ্ছে অনেক প্যারা। তো আমরা কি করব, এখানে এটা না করে আমি ধরবো যে এরকম 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার সমষ্টি না বের করে আমরা ধরবো প্রথম সংখ্যাটা x, তারপরের সংখ্যাটা x+2, তার আগের সংখ্যাটা হচ্ছে x-2, তারপরের সংখ্যাটা হচ্ছে x+4, তার আগের সংখ্যাটা আমি এখানে ধরবো হচ্ছে কত? x-4, ঠিক আছে? তাহলে এটা এদিকে যেতে থাকবে, এটা হচ্ছে এদিকে যেতে থাকবে। তাইলে এটার যখন আমি সমষ্টি ধরবো এখানে, তখন হচ্ছে এই 4 কাটা যাবে, এই 2 কাটা যাবে, আর বাকি x গুলো হচ্ছে এখানে যোগ হবে, এটা হচ্ছে এটা সমান হবে। এই স্ট্র্যাটেজিতে করলে আমার অনেক 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 টাইম সেভ হবে এবং আমি কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে থাকতে পারবো, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীতে তারপরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমার হচ্ছে কোনো এক্স টেক্স ধরা লাগবে না, আমি খুব সহজে অবজার্ভ করে করে আমি দেখবো যে হচ্ছে পুরা ম্যাথটা না করে কিভাবে টালি কেটে আমি অঙ্কটা করতে পারি। এই জিনিসটা আমরা এখানে শেখার চেষ্টা করব। যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার এটার গড় দেওয়া আছে 108, তাইলে আমি ধরলাম যে এখানে এরকম 4টা সংখ্যা আছে, এরকম 4টা সংখ্যা আছে। তো গড় কিন্তু সবসময় মাঝখানে থাকে, তাই না? গড় অবশ্যই সবসময় মাঝখানে থাকবে। এটার গড় দেওয়া আছে কত? 108, এটা কিন্তু মাঝখানে আছে। ওকে, তো মাঝখানে আছে, বাকি সংখ্যাগুলো কিন্তু তার আগে আছে অথবা পরে আছে। তাইলে আমরা দেখি 108 যেহেতু এখানে গড় আছে, তাহলে তার আগের সংখ্যাটা কত হবে? তার আগের সংখ্যাটা হচ্ছে 100, আগের বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা বলছে, যেহেতু বিজোড় সংখ্যা বলছে এবং 4টা ক্রমিক, তাহলে আগের সংখ্যাটা হবে 107, আগের সংখ্যাটা হচ্ছে 107।
তাহলে তার আগের বেজোড় সংখ্যাটা কত হবে? 105। তারপরের বেজোড় সংখ্যাটা কত হবে? 108 এর পরে 109। তারপরের বেজোড় সংখ্যাটা কত হবে? 111। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে এইখানে বৃহত্তম কোনটা দেওয়া আছে। এখানে বৃহত্তম চেয়েছে, আগে বৃহত্তমটা দিতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম আছে 111। তাহলে অপশনে আমি দেখব কোনটার মধ্যে 111 আগে আছে। তাহলে অপশনের মধ্যে এইটার মধ্যে 111 আগে আছে, সুতরাং এটাই আনসার হবে। এই হচ্ছে আমার বিষয়। তো এইভাবে আমরা খুব সহজেই জাস্ট একটা টালি কেটে কেটে এইখানে পজিশনটা বসায় দিয়ে আমি খুব সহজে উত্তরটা বের করে ফেলতে পারছি। জাস্ট এখানে পজিশনটা আমি ঠিক করে, যে এখানে আমার মিনিমাম ম্যাক্সিমাম, এইভাবে করে করলে আমার হচ্ছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব সহজে আমরা উত্তরগুলো বের করতে পারি। এই পদ্ধতিতে আমরা জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা বা হচ্ছে ধারার যে অঙ্কগুলো আছে এটা খুব ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, ভেরি গুড, অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তাহলে। আচ্ছা, ওকে, আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছি যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে অনেকগুলো এমসিকিউ আমরা শিখবো, অনেকগুলো এমসিকিউ শিখবো। এই একটা অঙ্ক দিয়ে আমরা 3-4টা এমসিকিউ শিখবো। পরীক্ষায় প্রায় এসে থাকে যে ন্যাচারাল নাম্বারগুলা কত দিয়ে শুরু হয়, নিচের কোনটি ন্যাচারাল নাম্বার এর সিরিজ। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সিরিজ কোনটা? আমরা একটা ফর্মুলা মনে করব, ন্যাচারাল 1, এটার মধ্যে কিন্তু একটা 1 আছে। তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়, 0 থেকে না। 1 2 3 4 এইভাবে করে ন্যাচারাল নাম্বারগুলো আনলিমিটেড পর্যন্ত চলতে থাকে। বাট সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1। তাহলে এটার ফর্মুলা আমি এটা ছন্দ নাম দিয়েছি ন্যাচারাল 1। এটার নাম কি দিয়েছি আমরা? ন্যাচারাল 1। আবার একটু বলার চেষ্টা করি, ন্যাচারাল 1। ওকে, আচ্ছা, তাইলে এইখানে আমরা 50টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচারাল 1, মানে 1 দিয়ে শুরু হবে। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যার গড় আমরা আগে সমষ্টিটা শিখবো। যেমন আমরা আগে সমষ্টিটা একটু শিখি, তারপরে আমরা গড়ে চলে যাব। ঠিক আছে, আগে আমরা এটা সমষ্টিটা শিখবো, তারপরে হচ্ছে আমরা এটার গড়ে চলে যাব। ঠিক আছে, এটার সমষ্টিটা কত? যেমন আমরা হচ্ছে যখন ধারার চ্যাপ্টারটা করেছিলাম তখন এটার সমষ্টিটা দেখেছিলাম কত, যে n ইন্টু n প্লাস 1/2। ওকে, তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তাহলে এটা খুব সিম্পল, এখানে হচ্ছে 50 গুণন হচ্ছে 51, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এটা লিখলে আমরা কি পেয়ে গেলাম, যে 100টা যদি হয়, তাহলে আমরা সাপোজ 100টা স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে আমার যদি 100টা বলে, তাহলে 100 যোগ হচ্ছে 101 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত? এখানে কাটলে হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে 50। ওকে, এটা হচ্ছে 100টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। ওকে, খুব সহজ। এখন আমাকে বললো স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে এই সমষ্টিকে আমি যখন, এই যে টোটাল সমষ্টি আছে এটাকে যখন আমি রাশির সংখ্যা দ্বারা আমি ভাগ করে দিব, তাইলে কিন্তু আমরা কি পেয়ে যাব? রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এটার গড় পেয়ে যাব, তাই না? তাহলে গড় পাওয়া মানে কত? এখানে এটা গুণ হয়ে পরের লাইন এটা নিচে চলে আসবে, উপরে হচ্ছে 1 থাকবে, ঠিক না? এটা যদি এখানে গুণ অবস্থায় নেই, ভাগটাকে গুণ অবস্থায় নিই, উপরে 1 নিচে হচ্ছে n চলে আসবে। এই n কাটা যায়, তাহলে কি হচ্ছে n প্লাস 1/2 এইটুক থাকতেছে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়ের গড়ের সূত্র। ঠিক আছে, n প্লাস 1/2 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়ের ফর্মুলা। ঠিক আছে, তাহলে গড়ের ফর্মুলা কত? যে আমরা এখানে মানটা বসায় দিই, আমরা এখানে 50টা সংখ্যা বলছে, 100টা না, যেহেতু 50টা বলছে আমরা 50টার গড় বের করব। ঠিক আছে, তাহলে n প্লাস 1 তার মানে কত? 50 যোগ 1/2 তার মানে কত? 51 ভাগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে আমার? 25.5। ওকে, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি সবাই? আশা করছি সবাই বুঝতে পারছেন। তো ইজিলি আমরা উত্তরটা বের করি। এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের ধারার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন যখন করব তখনও আমাদের ইনডিরেক্টলি এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা একটা সেলিব্রিটি ম্যাথ করব। ঠিক আছে, এই ম্যাথটা খুবই সেলিব্রিটি একটি ম্যাথ এবং এটা হচ্ছে একটি বিখ্যাত একটি অঙ্ক। যেমন আগে 34 BCS এর আগে এটাতে রিটেন পরীক্ষাতে আসতো, এখন শুধু প্রিলি পরীক্ষা এবং মেন্টাল এবিলিটিতে আসে। এবং এই অঙ্কে বেশ কিছু টুইস্ট আছে, যে টুইস্টগুলা আমরা এর মাধ্যমে আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো আমরা জানি
এটা সব ফেভারিট একটা অঙ্ক, ঠিক আছে, সবাই বাসের সাথে অনেক বেশি পরিচিত আমরা, এবং হচ্ছে তৈলাক্ত বাস আরো বেশি পরিচিত। তো এখন আমরা যে জিনিসটা শিখবো যে এই অঙ্কটা কিভাবে করতে হয়, এবং এই অঙ্কটা করার মাধ্যমে আমরা কিছু স্ট্র্যাটেজি শিখবো, এবং এটা আমরা অন্যান্য ম্যাথেও অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখি এখানে কি আছে। যেমন বানর একটি তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগলো, এবং বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উপরে উঠে, তাহলে এটা হচ্ছে 1 মিনিটে এরকম 5 মিটার উপরে উঠছে, উঠার পরে এরকম 5 মিটার উপরে উঠছে, উঠার পরে আবার হচ্ছে সে 1 মিটার 1 মিনিট উপরে উঠার পরে পরবর্তী মিনিটে আবার 1 মিটার নিচে নেমে পড়ে, তাহলে এখানে উঠলো, উঠার পরে কিন্তু এরকম 1 2 3 4 5 দাগ উঠছে, আবার 1 দাগ নেমে গেছে, এরকম আর কি বিষয়টা। তাহলে এইটুকু পর্যন্ত উঠছে, উঠার পরে আবার নেমে গেছে, তাইলে ইফেক্টিভলি এইখানে 5 না উঠে, ঠিক আছে, এখানে 5 না উঠে আবার হচ্ছে 1 বিয়োগ হয়ে গেছে, তার মানে কি ইফেক্টিভলি সে কত মিটার উঠছে, এখানে হচ্ছে 4 মিটার পর্যন্ত উঠছে, মানে হচ্ছে বরকত দিছে আর কি 4 মিটার। কিন্তু এখানে দুইটা টুইস্ট, যে 2 মিনিটে ইফেক্টিভলি, এটা হচ্ছে প্রতি 2 মিনিট ইফেক্টিভলি সে 4 মিটার করে উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে 1 মিনিটে এখানে একটা টুইস্ট, যে 5 মিটার উপরে উঠতেছে, 1 মিটার আবার নিচে নেমে যাচ্ছে, ইফেক্টিভলি সে প্রতিবারে 4 মিটার করে উঠতেছে প্রতি 2 মিনিটে। এখানে একটা টুইস্ট আছে, যেটা কিন্তু 1 মিনিটে 4 মিটার উঠতেছে, এটা প্রতি 2 মিনিটে 4 মিটার করে উঠতেছে। টুইস্ট নাম্বার 1। টুইস্ট নাম্বার 2, এখানে যেটা আছে যে এই 25 মিটারের মধ্যে লাস্টে যখন এই 5 মিটার উপরে উঠবে, এই লাস্টের মিনিটে যখন 5 মিটার উপরে উঠবে, যে 1 মিনিটে এই 5 মিটার উপরে উঠবে, এইটা কিন্তু উপরে উঠে বসে থাকবে, এখান থেকে আর নামবে না। এই জন্য এই 1 মিনিটে সে উঠবে কত, 5 মিটার। আর এইখানে প্রতি 2 মিনিটে সে উঠতেছে কত, 4 মিটার। পরের 2 মিনিটে আরো 4 মিটার, 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 এইভাবে করে সে উপরে উঠতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে পুরো জিনিসটা একটু পিকচার করার চেষ্টা করি, একটু ভালো করে দেখি। এইখানে লাস্টের যে 1 মিনিট ছিল, লাস্টের 1 মিনিটে সে 5 মিটার উপরে উঠবে, উঠার পরে পুরো বাসটা ছিল আপনার কত, 25 মিটার। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, পুরো বাসটা ছিল 25 মিটার, ওকে। এখানে 25 মিটার উপরে উঠলো, উঠার পরে এই যে লাস্ট মিনিট আছে, লাস্টের যে 1 মিনিট আছে, এই 1 মিনিটে সে 5 মিটার উঠবে, উঠার পরে কিন্তু আর নামবে না। তাহলে এই 5 মিটার আমি বাদ দিয়ে দিই, বাদ দিলে পুরো বাসটা থাকে হচ্ছে আপনার 20 মিটার। ভালো করে দেখেন, এই 25 মিটার বাসটাকে আমি 20 মিটার ধরবো, ওকে। এই 20 মিটার হিসাবটা বের করব। তাহলে এইখানে 1 মিনিটে উঠতেছে 5 মিটার, এইখানে প্রতি 2 মিনিটে উঠতেছে কত, 4 মিটার, পরের 2 মিনিটে আরো 4 মিটার, পরের 2 মিনিটে, এই পরের 2 মিনিটে আরো 4 মিটার, পরের 2 মিনিটে আরো 4 মিটার, ঠিক আছে। এভাবে 3 বার, 4 বার, এভাবে 5 বার, ঠিক আছে। এই 5 বারে 4 মিটার করে কতটুকু উঠতেছে, 4 5 এখানে উঠতেছে হচ্ছে 20 মিটার। 20 মিটার ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2, ঠিক আছে, প্রতি 2 মিনিটে। তাহলে কত মিনিট লাগতেছে আমার, হচ্ছে 10 মিনিট। এখানে লাগতেছে হচ্ছে আমার 10 মিনিট, আর এইখানে আমার লাগছে কয় মিনিট, 1 মিনিট। এই হচ্ছে টোটাল 11 মিনিট, ওকে। এই হচ্ছে আমার টোটাল মেকানিজম। এখানে প্রথম টুইস্ট, এখানে প্রতি 2 মিনিটে 4 মিটার করে উঠতেছে, মানে 5 মিটার উঠে, এখানে 5 মিটার উঠে আবার হচ্ছে 1 মিটার নিচে নেমে যাচ্ছে, তার মানে এখানে 4 মিটার করে উঠতেছে প্রতিবারে। 1 নাম্বার টুইস্ট। 2 নাম্বার টুইস্ট হচ্ছে লাস্টের মিনিটে সে যে 5 মিটার উপরে উঠবে আর নামবে না। এই জন্য এই টাইপের যে ম্যাথগুলো আছে, আগে আমি 5 মিটার বাদ দিয়ে নিব। তাহলে এই 25 মিটার থেকে যদি 5 মিটার বাদ দিয়ে দিই, থাকে হচ্ছে আমার মাত্র কত, 20 মিটার। এই 20 মিটারের হিসাব বের করব। এই 20 মিটার উঠে হচ্ছে গিয়ে কি, যে প্রতিবারে হচ্ছে 20 মিটার উঠতেছে কত, যে 2 মিনিট করে উঠতেছে, 2 মিনিটে উঠতেছে। তাহলে আমি এটা আলাদা করে বের করি, যে প্রতি 4 মিটার উঠতেছে কয় মিনিটে, 4 মিটার উঠতেছে আপনার হচ্ছে যে 2 মিনিটে। তাহলে 1 মিটার উঠতেছে কয় মিনিটে, আর হচ্ছে আমার এখানে 20 মিটার উঠতেছে কত মিনিটে, 4 দিয়ে ভাগ করলাম, আর 20 মিটার উঠতেছে, এখানে আমি 20 দিয়ে গুণ করব। তাহলে 4 5 20, তার মানে হচ্ছে এই 10 মিনিটে আমার হচ্ছে 20 মিটার উঠতেছে। এই যে 10 মিনিটে আমার এই 20 মিটার উঠতেছে, এটা ম্যানুয়ালিও দেখলাম, আমরা ম্যাথেও দেখলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল, এখানে লাগতেছে আমার হচ্ছে যে 10 মিনিট, আর এখানে লাগতেছে হচ্ছে আমার 1 মিনিট। এই 10 মিনিট আর হচ্ছে 1 মিনিট, এই হচ্ছে টোটাল, আচ্ছা এই হচ্ছে আমার টোটাল 11 মিনিট, এই হচ্ছে হিসাব।
আরেকটা বিষয় হচ্ছে, তাহলে উত্তর কি হবে? গ হবে। এখন দেখি কে কে আনসার করছেন। আচ্ছা, মীর মীর মোহাম্মদ মীর জালালউদ্দিন সুমন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 25.5 একজন উত্তর করেছেন, 25.5। আচ্ছা, এটার উত্তর 25.5 না, এটা আগের আগের আনসার ছিল। আচ্ছা, তো এটার উত্তর হবে 11 মিনিট। এবং এটার ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করবো, যেটা অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যে ক্লাসগুলো হচ্ছে যে বিজোড় সংখ্যক হয়ে থাকে। ঠিক আছে, ক্লাসগুলো হচ্ছে বিজোড় সংখ্যক হয়ে থাকে, মানে অ্যান্সারগুলো সবসময় বিজোড় সংখ্যক হয়ে থাকে। কারণ হচ্ছে যে এই যে লাস্টের 1 মিনিটের জন্য উত্তরগুলো অধিকাংশ ক্ষেত্রে বিজোড় হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এসেছে, আরো অন্যান্য জায়গায় এসেছে অলরেডি, এবং সামনেও আরো অন্যান্য জায়গায় পরীক্ষা আসবে। এই অঙ্কটা খুব ভালো করে বুঝে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এবং এটা অবশ্যই প্রশ্ন সহ লিখে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এটা কেউ না বুঝলে কমেন্ট করতে পারেন আমাদের সাথে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু মেন্টাল এবিলিটি সংক্রান্ত কিছু অঙ্ক শিখব। মেন্টাল এবিলিটির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখব। যেমন এখানে বলা আছে যে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। এটা 17 দিন বলছে, আজকে হচ্ছে 23 তারিখ। ঠিক আছে, ধরেন আজকে হচ্ছে 23শে নভেম্বর, ধরেন আজকে হচ্ছে 23 নভেম্বর, তাইলে হচ্ছে তার জন্মদিন কোন তারিখে, আমাকে এটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বাস্তবের সাথে রিলেট করি। ধরি আজকে আমার হচ্ছে যে 23 নভেম্বর, জাস্ট ইমাজিন আজকে 23 নভেম্বর। তাহলে যদি বলে আজ থেকে একদিন আগে কয় তারিখ ছিল, যদি আজ থেকে এই যে 23, যদি বলে আজ থেকে একদিন আগে কি বার ছিল, কয় তারিখ ছিল, তাহলে 1 বিয়োগ দিলাম, তাহলে হচ্ছে 22। তার মানে হচ্ছে এর আগের দিন কি ছিল, 22 তারিখ ছিল। আবার যদি বলে তার থেকে 2 দিন আগে কত ছিল, তার মানে হচ্ছে যে 21। তার 2 দিন আগে কি বার ছিল, তার মানে হচ্ছে 21। এই যে দেখেন, এই যে আজকে হচ্ছে আমার 23 তারিখ, তার একদিন আগে ছিল 22 তারিখ, তার 2 দিন আগে ছিল 21 তারিখ। এটা হচ্ছে আমার আনসার হবে এইভাবে করে। এখন এটা একদিন 2 দিন বললে আমার হচ্ছে এই হিসাব করাটা খুব সোজা। এবং এইখানে যে আপনার যে ক্যালেন্ডার দেওয়া আছে, মূল পরীক্ষাতে তো আপনার ক্যালেন্ডার দেওয়া থাকবে না, তখন আপনার কি করতে হবে, এই জন্য আপনি এখানে পুরো জিনিসটা হিসাব করবেন। যে এই যে 23 তারিখ লিখবেন, লেখার পরে এখানে কতদিন আগে বলছে, 17 দিন আগে, বিয়োগ করে দিলাম 17 দিন, তাহলে কত হয়, 7 6 13, এই হচ্ছে আমার 6 দিন। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে 6 দিন। ঠিক আছে, 6 দিন মানে হচ্ছে 6 তারিখ পেলাম আমরা, তাহলে উত্তরটা হবে 6 তারিখ। কিন্তু না, এখানে একটা জিনিস দেখেন, এই যে 6 তারিখে এখানে দেখেন যে 17 দিন আগে আব্দুর রহিম বলছিল যে 6 তারিখে সে বলছিল যে আগামীকাল তার জন্মদিন, তাহলে 6 তারিখের আগামীকাল মানে কত, 7 তারিখ। এই জন্য উত্তর হবে আমার 7 তারিখ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে 17 দিন আগে মিন 17 দিন আগে, মানে 6 বিয়োগ করলাম, তার মানে হচ্ছে 6 তারিখ হবে আনসার, কিন্তু বলছে তার আগামীকাল। ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে কি উত্তর হচ্ছে 7 তারিখ। আবার 17 দিন আগে বলেছিল যে গতকালকে আমার জন্মদিন, তাইলে উত্তর কি হবে, সবাই একটু চেষ্টা করেন, তাইলে উত্তর কি হবে, তাইলে উত্তর হবে হচ্ছে আপনার 5 তারিখ। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এই মেন্টাল এবিলিটির এই ম্যাথটার মাধ্যমে এই তারিখ সংক্রান্ত বা হচ্ছে জন্মদিন সংক্রান্ত, বছর সংক্রান্ত এই টেকনিকগুলো আমরা খুব ইজিলি শিখতে পারবো। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখবো, যেটা মেন্টাল এবিলিটির ক্ষেত্রে খুবই 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 কাজে দেয়। ঠিক আছে, সবাই এটা মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। ধরেন আজকে জানুয়ারির 1 তারিখ, আজকে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, আজকে ধরেন আপনার হচ্ছে শনিবার, তাহলে বছরের শেষ দিন অর্থাৎ ডিসেম্বরের বছরের শেষ দিন, অর্থাৎ ধরেন এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, সেই দিন কি বার হবে, সেই দিনও আপনার হচ্ছে শনিবার। তাহলে আমরা কি শিখলাম, যে বছরের শুরু এবং শেষ দিন সব সময় একই বার হবে। ঠিক আছে, বছরের শুরুর দিন এবং বছরের শেষ দিন সব সময় একই তারিখ হবে। বছরের শুরুতে মানে 1 জানুয়ারি যদি আপনার শনিবার হয়, তাহলে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর সেটাও কি হবে, শনিবার হবে। তাইলে আবার একটা ঘুরায় প্রশ্ন আসতে পারে এরকম, যে আজকে 1 জানুয়ারি, আজকে হচ্ছে আপনার শনিবার, তাইলে পরের বছর জানুয়ারির 1 তারিখ কি হবে, পরের বছর জানুয়ারির 1 তারিখ কি হবে, রবিবার হবে। এটা কি বুঝতে পারছি আমরা সবাই, বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে আমরা আরেকটা জিনিস দেখব। এখন মাঝখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে মাঝখানে যদি লিপ ইয়ার হয়ে যায় তখন কি হবে, মানে 28 দিনের জায়গায় 29 ফেব্রুয়ারি যদি চলে আসে তখন কি হবে।
তখন হচ্ছে আমরা এখানেও 1 যোগ করে দিব। তাহলে রবিবারের সাথে 1 যোগ করলে কি হবে? উত্তর হবে সোমবার। আশা করি এই ফর্মুলাটা সবার অনেক অনেক কাজে লাগবে এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই মেন্টাল এবিলিটি গুলো শুধু যে বিসিএস এতে এরকম না, এটা মাঝে মাঝে আপনার চাকরির পরীক্ষাতে যে প্রাইমারিতে বা এনটিআরসি বা হচ্ছে আপনার প্রিলি বা ম্যাথের সেকশনেও দিয়ে দেয় বা ব্যাংকের ক্ষেত্রেও দিয়ে দেয়, এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, তারপরে আরেকটা অঙ্ক প্রায় আসে যে হচ্ছে আপনার আসে এরকম যে ঘড়ির কাঁটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মনে করেন আপনার এখন বরাবর 3টা বাজে, এরকম একটা ঘড়ি আছে। হ্যাঁ, এই ঘড়ির কাঁটা এখানে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা একটা ঘড়ি আঁকলাম আমরা। ঠিক আছে, একটা ঘড়ি আঁকলাম। এই যে ঘড়ির কাঁটাটা একটু দেখেন সবাই, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা দিনের মধ্যে কয়বার হয়? ঠিক আছে, যদি এটা বলে যে 12 ঘন্টায় কয়বার হয়, এটা এরকম করে ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, কিন্তু এটা যখন 1টা বাজবে এখানে, তখন কিন্তু আর এখানে ঘুরবে না। যখন 1টা বাজবে তখন কিন্তু এটা ক্রস করবে না। ঠিক আছে, এটা এখানেই থাকবে। তার মানে হচ্ছে এটা প্রতিবারে কতবার করে ঘুরবে, এরকম করে কতবার অ্যাঙ্গেলে দাঁড়াবে। তারপরে আবার দেখেন এখানেও যখন আপনার হচ্ছে 4:30 বাজবে, ধরেন আপনার 3:50 বাজবে, ধরেন 3:50 বা হচ্ছে আপনার হচ্ছে যে 4:50 বা 3:50 একটু বেশি, তখন এই ঘন্টার কাঁটা এদিকে থাকবে, মিনিটের কাঁটা এদিকে থাকবে, এদিকে থাকবে, এটা হচ্ছে এরকম মাঝামাঝি চলে আসবে, তখন এটাও এদিকে চলে আসবে। এরকম একটা সিচুয়েশনে এখানেও কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করবে, যে 3:35 36 এরকম একটা সময়ে আমরা এখানে একটা 90 ডিগ্রি। এরকম দিনে কয়বার ঘড়ির কাঁটা এবং হচ্ছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এরকম কোনাকুনি থাকবে, অথবা মনে করেন আপনার হচ্ছে যে এটা হচ্ছে কোনাকুনি থাকবে, অথবা হচ্ছে আপনার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। উত্তরটা হবে, যদি বলা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা সারাদিনে হচ্ছে আপনার 44 বার। এটা সবাই একটু লিখে রাখেন, এটা হবে হচ্ছে 44 বার। আর যদি বলে ঘড়ির কাঁটা এবং হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এটা হচ্ছে সমান্তরালে থাকবে, মানে সমানে থাকবে, মানে হচ্ছে 180 ডিগ্রিতে থাকবে, এরকম সারা দিনের মধ্যে হবে আপনার হচ্ছে 22 বার। ওকে, আর যদি আধা দিন বলে তাহলে এটা এখানে 22 হবে, এটা 11 হবে। এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাইলে প্রশ্নটা আসতে পারে এইভাবে, যে হচ্ছে আপনার লম্বভাবে থাকবে সারাদিনে কয়বার? উত্তর হচ্ছে 44 বার। আর যদি বলে এইভাবে হচ্ছে সমান্তরালে থাকবে, তাই বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, উত্তর হবে 22 বার। ওকে, আশা করি এই টেকনিকটা আপনাদের হচ্ছে গতদিন হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষাতে এই প্রশ্নটা এমসিকিউতে এসেছিল। আমরা অনেকেই পেরেছি, অনেকেই পারিনি, তো উত্তর হচ্ছে এটা 44 বার। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো এবং আমরা যখন ক্লাস করব তখন হচ্ছে আমরা এই টেকনিকগুলো আমরা ফলো করার চেষ্টা করব। আচ্ছা, এইখানে আমরা আরেকটা ফর্মুলা শিখব, সেটা হচ্ছে আমরা এই মেন্টাল এবিলিটির প্রায় এসে থাকে যে আমার জন্মের 58 দিন পরে, ঠিক আছে, মানে আমার 58 দিন পরে আমার ভাইয়ের জন্মদিন। ঠিক আছে, আমার 58 দিন পরে আমার ভাইয়ের জন্মদিন এবং আমার জন্মদিন সোমবার হলে, ঠিক আছে, আমার জন্মদিন সোমবার হলে ভাইয়ের জন্মদিন কবে? এটা সবাই একটু চেষ্টা করেন এবং কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন, দেখি কে উত্তরটা দিতে পারে। ঠিক আছে, সবাই একটু চেষ্টা করেন উত্তরটা দেওয়ার। আচ্ছা, তাহলে আমার 58 দিন পরে আমার ভাইয়ের জন্মদিন, তাহলে আমার জন্মদিন সোমবার হলে, ঠিক আছে, তাহলে আমার জন্মদিন হচ্ছে, আমি এখানে শুরু করব, আমার জন্মদিন হচ্ছে এখানে সোমবার। ওকে, তার 58 দিন পরে আমার হচ্ছে ভাইয়ের জন্মদিন। ঠিক আছে, তাহলে আমার প্রথম দিন হচ্ছে সোমবার, তার 58 দিন পরে হচ্ছে আমার এটা ইয়া হবে। তাহলে আমরা হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, 8। আচ্ছা, একটু দেখেন, তাহলে এইখানে আমার যদি ধরি শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এইখানে আসবে 7 নম্বর দিন হচ্ছে শুক্রবার, 8 নম্বর দিন থেকে আবার হচ্ছে এটা কি হয়ে যাবে? শনিবার হয়ে যাবে। একটু ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আবার এইভাবে মনে করেন 8, 9, 10, 11, 12, 13, এখানে হচ্ছে 14 নাম্বার, 15, 16, 17, 18, 19, 20, 21, এখানে আবার কত? 21 নাম্বার দিন এখানে চলে আসবে। তো এইভাবে করে কিন্তু যে আপনার 7-এর যে গুণিতকগুলো আছে সেইগুলা কিন্তু সপ্তাহের শেষ দিন হবে। ঠিক আছে, তারপরের দিন থেকে আবার নতুন করে সপ্তাহ শুরু হবে, মানে গুণিতকের পরে যেটা আছে তারপর থেকে আবার নতুন করে কিন্তু কি হবে, যে আবার সপ্তাহ শুরু হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে দেখবো যে 58 দিন পরে মানে হচ্ছে এখানে কতগুলা দিন কভার করতেছে, আমি এটা দেখি।
তাহলে 58 দিন মানে হচ্ছে আমার এখানে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি, যে 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56। এখানে 8 না কত আছে এটা আমার বিষয় না, এখানে 56, তার মানে হচ্ছে অতিরিক্ত আমার এখানে 2 দিন আছে। ঠিক আছে, তাহলে 56তম দিনে যেটা হবে, যে আজকে যদি সোমবার হয় তাহলে 56তম দিনে আবার কি হবে, 56তম দিনে 56 মানে 57তম দিনে আবার কি হবে, যে সোমবার হবে, তারপরে মঙ্গলবার হবে, এরকম হবে বিষয়টা, তাই না? আমরা একটু এটা বিস্তারিত দেখি। দেখেন এইখানে আমাদের ক্যালকুলেশনটা আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি, তবে এইখানে একটা জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব, যে আমরা হচ্ছে জানি এই ফর্মুলাটা আমরা সবসময় মনে রাখবো, এটা আমরা সবাই একটু কষ্ট করে খাতায় লিখে রাখি, এটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। সেটা হচ্ছে 7-এর গুণিতক যেগুলো আছে, মাল্টিপল যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে পরের দিন একইবার হবে। ঠিক আছে, পরের দিন সবসময় কি হবে, একইবার হবে। মানে হচ্ছে 7-এর মাল্টিপল হচ্ছে কত, আপনার হচ্ছে যে 7, তারপর হচ্ছে 14, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে আমার কত এখানে হচ্ছে 28, তারপর হচ্ছে 35। আচ্ছা, তাহলে 7 নাম্বার দিনে হচ্ছে শুক্রবার হলে 7 নাম্বার দিনে বৃহস্পতিবার, তারপরে আবার 8 নাম্বার দিনে আবার কি হবে, 8 নাম্বার দিনে আবার শুক্রবার চলে আসবে। তাহলে আমার বছরের শুরুতে যদি শনিবার থাকে, তাহলে আবার হচ্ছে যে 15 তারিখে আবার শনিবার হবে, 22 তারিখে আবার শনিবার হবে, 29 তারিখে আবার শনিবার হবে, 36 তারিখে আবার শনিবার হবে। এইভাবে কিন্তু জিনিসটা মুভ করতে থাকবে। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমার যে ক্যালকুলেশনটা আসছে সেটা দেখি। আমার জন্মের 58 দিন পরে আমার ভাইয়ের জন্মদিন, তার মানে হচ্ছে 59তম দিনটা হচ্ছে আমার টার্গেট। আর আমার জন্ম হচ্ছে আমার প্রথম দিনে, এই অঙ্কের ক্ষেত্রে আমার প্রথম দিনে হচ্ছে আমার জন্ম, আর 59তম দিনে হচ্ছে আমার ভাইয়ের জন্ম। জাস্ট আপনি কিছু সময়ের জন্য বাস্তবের সাথে রিলেট করেন এবং আপনি জাস্ট আপনার ভাইয়ের কথা চিন্তা করেন, আপনার ভাই যে এই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনটা আমরা একটু ইমাজিন করার চেষ্টা করি। তাহলে এখানে আমার প্রথম দিন ছিল, প্রথম দিন আমার জন্ম, এবং 59তম দিনে আমার ভাইয়ের জন্মদিন, তাহলে হচ্ছে প্রথম দিন এবং হচ্ছে সোমবার। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখানে 7-এর গুণিতকের পরের দিন হচ্ছে একইবার হয় আমরা জানি, তাহলে 59তম দিন মানে হচ্ছে কত, যে 56 প্লাস হচ্ছে 3 দিন। আচ্ছা, তাহলে 57তম দিনে, যেমন আজকে আমাদের প্রথম দিন, আমরা এই সব কিছু ভুলে যাই। দেখেন আজকে আমার হচ্ছে যে সোমবার, ভালো করে দেখেন, তাইলে 7 দিন পরে, তার মানে হচ্ছে 8 নাম্বার দিনে কি হবে, আবার সোমবার। প্রথম দিন সোমবার, 7 নাম্বার দিনে হচ্ছে রবিবার, 8 নাম্বার দিনে আবার কি হবে, আবার সোমবার হবে। তারপরে এখানে 7-এর পরে মনে করেন হচ্ছে 14 আছে, তার মানে 15তম দিনে আবার সোমবার হবে। আবার হচ্ছে 21-এর পরে হচ্ছে 22তম দিনে আবার সোমবার হবে। এইভাবে কিন্তু হতে থাকবে। তাইলে 57তম দিনে এইভাবে হচ্ছে গিয়ে কি 56 দিয়া হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, তাহলে হচ্ছে 57তম দিনে আবার সোমবার, 58তম দিনে মঙ্গলবার, 59তম দিনে বুধবার। উত্তর হবে কি বুধবার। আশা করি সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। তাহলে আমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে, তা আমরা হচ্ছে কত দিন আছে এটা আমরা নিব। এখানে যে 58তম দিন, এখানে 58 নিতে পারি আমরা, ঠিক আছে। তাহলে 58তম দিন মানে হচ্ছে এত দিন পরে, তার মানে হচ্ছে 58 মানে কত, 56 2, তাহলে হচ্ছে আমরা এই 2 দিন বাদ দিব, 2 দিন বাদ দিয়া যেই দিনটা হয় 59তম দিন, এইখানে হচ্ছে আমার হবে কি বুধবার। এই অ্যাপ্রোচে আমরা এই টাইপের যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমরা এই অ্যাপ্রোচে করার চেষ্টা করব, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু টেকনিক শিখবো, সেটা হচ্ছে আমরা জ্যামিতি কিভাবে শর্টকাটে বা হচ্ছে একদম স্মার্ট কৌশলে কিভাবে আমরা জ্যামিতিটা শিখতে পারবো। এই স্মার্ট অ্যাপ্রোচগুলো আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করব। কিভাবে মোটামুটি ভাবে নাম ক্যালকুলেশন ছাড়া কিভাবে উত্তরগুলো বের করতে, আমরা আজকে এই ফর্মুলাটা শিখবো, যে এটা হচ্ছে ত্রিকোণমিতিক ট্রিপলেট বলা হয়। এই ট্রিপলেটগুলো আমরা একটু শেখার চেষ্টা করবো, যে পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই ফর্মুলা থেকে আমার এই জিনিসটা এসেছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার যে প্রত্যেকটা বাহুর রেশিও, এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর রেশিও এইভাবে থাকবে। তার মানে এটা যদি আমার 3 হয়, এটা যদি 4 হয়, এটা হবে কি 5। তাহলে পরীক্ষায় আমার এটা দেওয়া আছে যে লম্ব দেওয়া আছে 3, ভূমি দেওয়া আছে 4, তাহলে আমার অতিভুজ কি হবে বলেন? অতিভুজ অবশ্যই কি হবে 5 হবে, ওকে। আবার একটা অঙ্কে দেওয়া আছে যে এখানে অতিভুজ দেওয়া আছে 50, লম্ব দেওয়া আছে 30, তাহলে ভূমি কত হবে এই ট্রিপলেট অনুযায়ী এই রেশিওতে? এটা যদি আমার যদি 50 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে বলেন? এটা কত হবে? এটা অবশ্যই কি হবে 40 হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি আমরা, তাহলে এইখানে হচ্ছে 30,
এইখানে হবে হচ্ছে 40, এইখানে হচ্ছে 50, ঠিক আছে, 30 40 50। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আবার একটা জিনিস দেখেন যে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, অতিভুজটা কি হবে? এই পাশের গুলা সব হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই চারটা পরীক্ষাতে বারবার আসে, এই চারটা পরীক্ষায় বারবার আসে, এটা আপনারা খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবেন যে এই বাহুটা যদি আপনার 5 হয়, এই বাহুটা যদি 12 হয়, তাহলে এটা অবশ্যই 13 হবে। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা সব সময় স্বতঃসিদ্ধ থাকবে, ঠিক আছে। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, এটা অবশ্যই কিন্তু 13 হবে। এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, এটা অবশ্যই কি হবে? 12 হবে, ঠিক আছে। এখন দেওয়া আছে এটা হচ্ছে 130, এটা হচ্ছে 50, এটা অবশ্যই 120 হবে। দ্যাট মিনস এই রেশিওটা সবসময় তারা ফলো করবে, ঠিক আছে। আর এটা যদি এক বাহু যদি 8 হয়, আরেকটা বাহু যদি 15 হয়, আরেকটা বাহু অবশ্যই কি হবে? 17 হবে। অতিভুজ যদি 41 হয়, একটা বাহু যদি 40 হয়, আরেকটা বাহু অবশ্যই 9 হবে। এই জিনিসটা যেমন এটা আইবিএর বিবিএতে বেশ কয়েকবার এসেছে, আর এইটাও লাগবে আমাদের 8 12 13, এবং বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি এসেছে এটা, এবং হচ্ছে এটা অনেকবার এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 12 13 সবসময়, এটা ম্যাথের ক্ষেত্রেও এবং জ্যামিতির ক্ষেত্রেও, দুইটার ক্ষেত্রে এটা লাগবে অনেকবার। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, আরো কয়েকটা ফর্মুলা শিখবো, ঠিক আছে। যেমন সমকোণী ত্রিভুজের মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যখন 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে, যখন এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তখন হচ্ছে আমার যেটা হবে, এটা যখন 90 ডিগ্রি হবে, তখন এই বাহুটা যদি x হয়, এটাও যদি x হয়, এটা হবে x√2। তার মানে এটা যদি 10 হয়, এটাও হবে 10, এটা হবে 10√2। সবসময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। আমরা এটা এখানে একটু দেখি যে এইখানে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি x হয়, এটাও যদি x হয়, এটা হবে x√2। এরকম একটা জিনিস 45 ডিগ্রি আমি এখানে যুক্ত করে দিলাম, তাহলে এখানেও 45, এখানেও 45, দুইটা মিললে এটা কি হয়ে গেল? 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তার মানে কি এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। দেখলেন একটা ম্যাজিক্যাল একটা বিষয়। তাহলে এই বাহুটাও কি হবে? x হবে, এটাও কি হবে? এটাও x√2। তাহলে আপনার বর্গক্ষেত্রের আপনার অতিভুজ বা হচ্ছে সর্বোচ্চ কোণাকুণি যে কর্ণটা আছে, এটাও x√2 হবে। তাহলে এই মাথা থেকে এই মাথাও যদি ধরি, এটাও কি হবে? x√2 হবে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা বর্গক্ষেত্রের ফর্মুলাটাও আমরা শিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে 30 60 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা এখানে একটা ফর্মুলা শিখলাম যে হচ্ছে আপনার x x x√2, আচ্ছা, আর এটা হচ্ছে x x√3 এবং হচ্ছে 2x। এটা হচ্ছে যখন আপনার হচ্ছে 30, এটা হচ্ছে 60, এটা হচ্ছে আচ্ছা। তাইলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এটা যদি আমার হচ্ছে 60 90 ডিগ্রি হয়, তাইলে এটা হচ্ছে আমার এটা একটু বড় হবে যে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার হচ্ছে একটা বাহু হচ্ছে আপনার হচ্ছে যে এটা হচ্ছে ছোট হবে, এটা x, এটা হবে x√3, আর এটা হচ্ছে বড় হবে 90 ডিগ্রি অপোজিটে, এটা হচ্ছে আমার 2x। তার মানে হচ্ছে সবসময় এই ফর্মুলাটা ফলো করবে যে x x√3 2x। এটা হচ্ছে 30 60 90 ডিগ্রির ক্ষেত্রে, এটা হচ্ছে 45 45 ডিগ্রি অঙ্কের ক্ষেত্রে হচ্ছে একটা বাহু x আরেকটা বাহু x, তাহলে আরেকটা বাহু হবে কত? x√3। সবসময় এই ত্রিকোণমিতিক ট্রিপলেটগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এখন একটা জিনিস দেখা আছে, একটা অঙ্কে এটা 5, এটা 12, এটা 13 দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এটাও কিন্তু পরীক্ষা আসে যে এটা কি সমকোণী ত্রিভুজ কিনা, ঠিক আছে। আবার এখানে একটা বাহু 8, একটা বাহু 15 বা তার রেশিওতে আছে, তখন এটা আমি বুঝতে পারবো কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই এমসিকিউটা আমরা খুব ইজিলি করতে পারবো, এবং এটা আমরা সরল রৈখিক যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আমরা যখন অঙ্ক করব তখন এই ফর্মুলাগুলো কাজে লাগাবো। এই ফর্মুলাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা খুব ইজিলি আমরা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে ভালো করতে পারবো, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো আমরা আশা করি আপনারা এমনিতেই অঙ্কে ভালো, আর এই টেকনিকগুলো যদি আপনারা কাজে লাগান, তাহলে আপনাদের যে প্রিপারেশন আছে এটা আরো একটু গতিশীল হবে, আরো একটু স্মার্ট হবে, এবং আপনি অল্প সময়ের মধ্যে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন, উত্তর বের করতে পারবেন। এবং
আপনার হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে থাকবেন, পাশাপাশি আপনার এইখানে যেই ম্যাথগুলা করানো হয়েছে এগুলোর ক্ষেত্রে টাইম সেভ হবে এবং আপনার সফলতাও খুব দ্রুত আসবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যে ম্যাথটা নিজে নিজে করছেন এটা আপনি অবশ্যই নিজে নিজে পারবেন, কিন্তু এটা যদি আপনার হচ্ছে যে আপনি হচ্ছে যদি কোনো গাইড টিচার বা হচ্ছে কোনো গাইডলাইনের মাধ্যমে পড়েন বা একটা সাজেশন করে পড়েন, তখন আপনার প্রিপারেশনটা বা আপনি হচ্ছে কম্পিটিটিভ ক্ষেত্রে আরও বেশি এগিয়ে থাকবেন। তো সর্বশেষ আমরা হচ্ছে খুব সম্প্রতি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আপনারা অলরেডি সবাই আগের লাইভ ক্লাসগুলোতে বা হচ্ছে আমাদের সার্ভিস সম্পর্কে অবশ্যই জানেন। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা একটা স্পেশাল লাইফ কেয়ার বেস করতেছি। এটা খুব একদম নামমাত্র ফিতে আমরা এটার ব্যবস্থা করতেছি। তো আপনারা এই কোর্সটার যে স্পেশালিটি আছে তা আমাদের এইখানে যে ম্যাথের টোটাল কোর্সটা আমি নিব এবং এইখানে সবাই করছেন কিনা, এখানে যদি আমাদের সাথে 100 জন থাকেন আমি পাশাপাশি দেখব যে 100 জন অ্যাক্টিভ আছেন কিনা, আমাদের সাথে কানেক্টেড আছেন কিনা। আমাদের যে ফেসবুকে সিক্রেট গ্রুপ আছে এবং হচ্ছে যে লাইভ জুম 1-to-1 মিটিং আছে, এর মাধ্যমে আমরা সবার সাথে কানেক্টেড থেকে আমরা কোর্সটা কমপ্লিট করব। নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে যে ইংলিশের স্যার আছে, আপনারা তো সুমন স্যারকে চিনেন। স্যার হচ্ছে অত্যন্ত দুর্দান্ত ইংলিশের জন্য, যে ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান আর্মি। তো স্যারের ক্লাসগুলো দুর্দান্ত, আমি নিজেও তার একজন ভক্ত। তো এইখানে স্যারের ক্লাসগুলো আপনারা খুব ইজিলি করতে পারেন এবং স্যার সরাসরি তত্ত্বাবধানে থেকে আপনি নর্মালি যদি ইংলিশ পড়েন অবশ্যই ভালো করতে পারেন, কিন্তু স্যারের তত্ত্বাবধানে যখন করবেন যে আপনার 1 বছরের প্রিপারেশন আপনার 3 মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আপনার প্রিপারেশন অনেক টাইম সেভ হয়ে গেল একটা বিষয়, এবং আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় জোর দিতে পারেন এবং আপনার কনফিডেন্সটা আরো ডাবল বুস্ট আপ হবে। ঠিক আছে। আর জিকের জন্য যে আমাদের স্যার আছেন উনিও খুব দুর্দান্ত ক্লাস নেন এবং একজন বিসিএস ক্যাডার দ্বারা ক্লাস নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা আরো বেশি শক্তিশালী হবে। এছাড়াও আমাদের যে স্পেশালিটি আছে যে আপনার ক্লাসের পর এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হবে, কোনো যে আপনার হচ্ছে যে ভিডিও ক্লাস বা হচ্ছে আপনার পুরাতন ভিডিও দেওয়া হবে এরকম কিছু না, প্রত্যেকটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আমাদের ক্লাসের পরে স্পেশাল পিডিএফ পাবেন, স্পেশাল মানে ক্লাসের সাথে সাথে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন ওই ক্লাসের জন্য। এবং এইটা আমাদের যে পরবর্তীতে কোনো কিছু না বুঝলে সরাসরি কাউন্সিলিং করতে পারেন, এবং আমাদের আইটি টিম আছে, ওরা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকবে। আর জব কাউন্সিল মানেই জানেন যে আমরা কথার সাথে কাজের মিল দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদের আইটি টিম, আপনাদের আইটি টিম, আমাদের হচ্ছে যে মার্কেটিং টিম, আমাদের হচ্ছে যে গাইড টিচারের যে টিম আছে তারা সবসময় আপনাদের পাশে থাকবে। তো আশা করি আপনাদের এই নামমাত্র ফি দিয়ে যে কোর্সটা হবে এই কোর্সটা আপনাদের আশা পূরণ করতে পারবে বলে আমরা ইতোমধ্যে যে কোর্সগুলো আছে যে আমাদের ছাত্র যারা আছে তাদের সাথেও কথা বলতে পারেন, আমাদের শিক্ষকদের সাথে, তারাও খুব বেশি ওয়েলকামিং এবং ওয়ার্ম। যে কোনো সময় তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন, কনসাল্ট করতে পারেন, এবং আমরা সবসময় আপনাদেরকে আপনাদের যে কোনো পরামর্শ এবং যে কোনো অভিযোগ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব। ঠিক আছে। তো এই বলে আজকে আমাদের লাইভ শেষ করছি। আশা করি এর থেকে যদি আপনি একটু কিছুটা হলেও যদি উপকৃত হতে পারেন তাহলে আমাদের আজকের লাইভ সার্থক। আর সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন, সবাই দেখবেন। আর সে পর্যন্ত শুভকামনা, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।